এখন আমি দাঁড়িয়ে আছি নারাজল রাজবাড়ির একেবারে সামনে। আগে রাজাদের আমলে নৌকায় করে ব্যবস্থা ছিল, আমরাও তখন গেছি, ছোট অবস্থাতেই গেছি, যে ওখানে ফিস্ট করেছি রাজাদের আমলে। মা ঠাকুমার কাছ থেকে শুনতাম যে লোহার সিন্ধুক এরকম রাজবাড়িতে কিন্তু পাওয়া যেত। আজকে নিজের চোখে দেখলাম, তাই তোমাদেরকেও দেখালাম। এটি ছিল হাওয়া মহল থেকে রাজবাড়ি যাওয়ার কিন্তু একটি গুপ্ত সুড়ঙ্গ। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদীপ শান। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। আজ আমি এসছি এখন নারাজলের রাজবাড়িতে। এই নারাজল রাজবাড়িতে বিভিন্ন ইতিহাস কিন্তু জড়িয়ে আছে। এই রাজবাড়ির মধ্যে রয়েছে একটি শিব মন্দির, রয়েছে রাধাকৃষ্ণের মন্দির, রয়েছে সীতারামের মন্দির। আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে রাজবাড়ির একটা অংশ মাত্র। আর আমার বাম দিকে রয়েছে আগে যা ছিল রাজ কলেজের ওল্ড ক্যাম্পাস কিন্তু এর মধ্যেই রয়েছে। তাহলে ভিডিওটা শুরু করা যাক বেশি দেরি না করে। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে চলো ভিডিওটা শুরু করি। আজ থেকে প্রায় 600 বছরের পুরনো ঐতিহাসিক এই নারাজল রাজবাড়ি যাওয়ার জন্য যারা কলকাতা থেকে আসবে তারা পশ্চিম মেদিনীপুরগামী নারাজল লেখা বাস ধরে কোলাঘাট ও পাঁশকুড়া হয়ে মেছোগ্রামের পাশ দিয়ে পৌঁছে যাবে লঙ্কাগড় বাজারে। সেখান থেকে রাজবাড়ি খুব সহজে পৌঁছে যাবে। কলকাতা থেকে দূরত্ব 112 কিলোমিটার। আর যারা ট্রেনে করে আসবে তারা যে কোনো মেদিনীপুরগামী ট্রেন ধরে মেদিনীপুর স্টেশনে নেমে নারাজল লেখা ঘাটালগামী বাস ধরে নেমে পড়বে লঙ্কাগড় বাজারে। লঙ্কাগড় বাজার থেকে রাজবাড়ি যাওয়ার প্রচুর টোটো পাওয়া যায়। মেদিনীপুর থেকে দূরত্ব মাত্র 39 কিলোমিটার। সহজেই পৌঁছে যাবে রাজবাড়িতে। এই নারাজল নামকরণটি হয়েছে দুটি শব্দ নাড়া আর জোল থেকে। নাড়া অর্থাৎ জমিতে ধান কেটে নেওয়ার পর জমিতে ধান গাছের যে অংশটি অবশিষ্ট হিসাবে পড়ে থাকে তাকে নাড়া বলে। আর অসমিয়া ভাষায় জোলা মানে হলো জল, সেই থেকে নাড়াজোল। এই রাজবংশের প্রতিষ্ঠাতা হলেন বর্ধমানের ঈশ্বর ঘোষের পরবর্তী সদগোপ বংশের উত্তরাধিকারী উদয় নারায়ণ ঘোষ। গ্রামের প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে করতে এগেলাম রাজবাড়ির উদ্দেশ্যে। কিন্তু শিলাবতী নদী পেরোনোর আগে হঠাৎ করেই চোখে পড়ল একটি পুরনো রাজবাড়ি, নাম মালিঘাটি রাজবাড়ি। নিজের উৎসুক মনকে শান্ত করার জন্য প্রবেশ করলাম ভেতরে। সুন্দর সাজানো বাগানের মধ্যে অবস্থিত এই জমিদার বাড়িটি বর্তমানে একটি কলেজে পরিণত হয়েছে। কলেজ কর্তৃপক্ষ খুব সুন্দর করে যত্ন করে রেখেছেন বাড়িটি। নারাজল রাজবাড়ি যাওয়ার পথে একদম পাশেই পড়বে একটি বিএড কলেজ। সেই বিএড কলেজটা হচ্ছে বি আর আম্বেদকর কলেজ। আর এটা হচ্ছে মালিঘাটি। এই মালিঘাটি কলেজের মধ্যে এসে আমি দেখলাম 12টি শিব মন্দির আছে। এই 12টি শিব মন্দির আগে তোমাদের দেখাবো, তার আগে একটা কথা বলে রাখি, এই কলেজটি কিন্তু দারুণভাবে সাজানো গোছানো আছে। তো আমি তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই এখানটায় এলে একবার এই কলেজের ভেতরে একবার পারমিশন নিয়ে ঢুকতে পারো। সত্যি বলছি, খুব সুন্দর লাগবে তোমাদের। তাহলে চলো 12টি শিব মন্দির তোমাদের আগে দেখাই। প্রতিটি শিব মন্দিরের মধ্যে রয়েছে শিবলিঙ্গ, তবে তা কবে প্রতিষ্ঠিত, কে প্রতিষ্ঠা করেছেন সবই লেখা রয়েছে প্রতিটি মন্দিরের সামনে। ভাবতেই কেমন লাগছে, একসময় এই জমিদার বাড়িতে জমিদারি শাসন ছিল। নদীর পাশে ছিল সুবিশাল বাড়ি ও মন্দির। তবে আজ জমিদারি না থাকলেও এটি দেখেই বেশ ভালো লাগছে। বাড়ির চত্বর ও বাড়িটি বেশ ভালো যত্ন করেই রাখা হয়েছে।
তোমাদের আমি যেটা বললাম যে এখানটা 12টি শিব মন্দির আছে। আমার বাম দিকে দেখছো 6টা শিব মন্দির, আর আমার ডান দিকে হচ্ছে 6টা শিব মন্দির। আর এই সিঁড়ির সামনে দিয়েই চলে গেছে একদম শিলাবতী নদী। তাহলে শিলাবতী নদীটা এখান থেকে কিন্তু খুব সুন্দর লাগে। তাহলে চলো দেখে নিই। চারিদিকে শান্ত, স্নিগ্ধ আর টলটলে সবুজ জল বয়ে চলেছে আপন গতিতে। জমিদার বাড়ি পেরিয়েই 4 থেকে 5 মিনিটের মধ্যে পড়বে এই নদী। পারাপার করার জন্য বাঁশের তৈরি ব্রিজ। ব্রিজটি বাঁশের হলেও এর ওপর দিয়ে ছোট গাড়িও পারাপার করতে দেখলাম। বাইক পারাপার করার জন্য ভাড়া পড়ল মাত্র 10 টাকা। নদী পেরিয়ে আর সামান্য রাস্তা এলেই লঙ্কাগড়ের বাজার। পৌঁছালাম রাজবাড়ির 6ষ্ঠ শিবালয় মন্দিরের সামনে। এখন আমি দাঁড়িয়েছি নারাজল রাজবাড়ি যাওয়ার পথে। বাসস্ট্যান্ড থেকে সামান্য একটু এগিয়ে এলেই এই সামনেই পড়বে 3টি সমাধিস্থল। এই সমাধিস্থল কিন্তু রাজ পরিবারের 3জন সদস্যের কিন্তু সমাধি দেওয়া হয়েছিল এখানটায়। আর আমার এখানটা সামনেই দেখতে পাচ্ছ 6টি শিব মন্দির আছে। পরপর দেখবে 1 2 3 4 5 6 করে 6টি শিব মন্দির আছে। আর ঠিক তার সামনেই আছে রাসমঞ্চ। এই রাসমঞ্চটি কিন্তু 25টি চূড়া বিশিষ্ট, 40 ফুট উঁচু। আর তার ঠিক সামনেই পাবে রাজ পরিবারের রথ। প্রবেশ করলাম রাসমঞ্চের ভেতরে। এখন অবশ্য এখানে কিছুই নেই, তবে প্রতি বছর রাসের সময় এখানে রাজবাড়ির রাধাকৃষ্ণ পূজিত হন। রাজবাড়ির পালকি করে আসেন রাধাকৃষ্ণ। রাসমঞ্চের সামনে প্রাঙ্গণে তখন বসে মেলা হয়, নানা প্রান্তের মানুষের সমাহার। জমজমাট থাকে তখন এই এলাকা। রাসের সময় বাদ দিয়ে বাকি সারা বছর কিন্তু রাধাকৃষ্ণ পূজিত হন রাজবাড়িতেই। এটি হচ্ছে রাসমঞ্চ। সেই রাসমঞ্চে কিন্তু এখন রাধাকৃষ্ণের কোনো মূর্তি নেই। এই রাধাকৃষ্ণের মূর্তি আছে এখন রাজবাড়িতে। রাজবাড়ির থেকে মূর্তি আসে এখানটা রাসের সময়। রাসের সময় পুজো হয়ে গেলে আবার সেই মূর্তি আবার পুনরায় আবার ফেরত চলে যায় রাজবাড়িতে। তাহলে এরপরে তোমাদেরকে নিয়ে যাবো একদম রাজবাড়িতে। রাসমঞ্চ পেরিয়ে 5 মিনিট এলেই রাস্তার বাম দিকে ঠিক হাওয়া মহলের উল্টো দিকে অবস্থিত এই রাজবাড়িটি। প্রবেশ করেই প্রথমে চোখে পড়ল এই শিব মন্দিরটি, যা রাজা নরেন্দ্রলাল খানের মা নিস্তারিণী দেবী গড়ে তুলেছিলেন। মন্দিরের পাশেই রয়েছে নাট মন্দির, যার কারুকার্যেই তার জৌলসের প্রমাণ দেয়। নাট মন্দিরটির পাশে ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে সরস্বতী মন্দির। এখানে আগে বড় করে সরস্বতী পুজো হতো। তার পাশেই ছিল দুর্গা দালান, যার আজ কোনো অস্তিত্বই নেই। আর একেবারে বাম দিকে ছিল কাছারি বাড়ি। প্রথমে প্রবেশ করলাম ঠাকুর বাড়িতে। সুদৃশ্য লোহার তৈরি এই বেলজিয়াম কাঁচের কাজ সত্যিই অনবদ্য। ঠাকুরবাড়ি চত্বরে রয়েছে গোবিন্দজিউর মন্দির, সীতারামজিউর মন্দির ও ঠাকুর দালান। এই সামনের মন্দিরটি হলো গোবিন্দজিউর মন্দির। এই মন্দিরে কিন্তু এই রাজবাড়ির আদি দেবতা মা দুর্গাও পূজিত হন। মন্দিরের উচ্চতা প্রায় 50 ফুট। এখন আমি দাঁড়িয়ে আছি জয় দুর্গা মন্দিরের সামনে। আর প্রবেশ করার প্রথমেই এই মন্দিরটি আমাদের সামনেই পড়বে। আর এই মন্দিরে ঢুকে এর কারুকার্যকলাপ সত্যি অসাধারণ। কারণ আমি যেখানটা দাঁড়িয়ে আছি, ওই যে আমার চারদিকে যেগুলো দেখছো, এটা কিন্তু পুরোটাই হচ্ছে লোহার তৈরি। এমনকি শুধু বেলজিয়াম গ্লাসের কাঁচের প্রত্যেকটা আদলেই তৈরি আছে। যেমন এই যে স্তম্ভটা দেখছো, এই স্তম্ভটা কিন্তু পুরোটাই লোহার তৈরি। শুধু স্তম্ভ নয়, পুরো ছাদটাও। রাজা সভারাম খানের পুত্র সীতারাম খান আজ থেকে প্রায় 250 বছর আগে এই নবরত্ন মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এটি মূলত রাধাকৃষ্ণের মন্দির হলেও পূজিত হন কিন্তু দেবী দুর্গা। রাধাকৃষ্ণ রয়েছেন বর্তমানে পাশেই সীতারামজিউর মন্দিরে। তখনকার দিনের ভাস্কর্য কারুকার্য ছিল সত্যিই অনবদ্য। এই সেই পালকি যাতে করে রাধাকৃষ্ণ রাসমঞ্চে পূজিত হওয়ার জন্য যান। মন্দিরের ডান দিকে গোলাপি রঙের থাম দেওয়া এই দালানে বসে রাজবাড়ির সদস্যরা পুজো দেখতেন। একবার মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ছোট রবিকে নিয়ে এখানে এসেছিলেন। বেলজিয়াম কাঁচের এই মন্দির প্রাঙ্গণ দেখে অনুপ্রাণিত হয়ে শান্তিনিকেতনে তিনি এই আদলেই সাধনা মঞ্চ তৈরি করেছিলেন। আমার সামনে দেখছো এখন একটা কিন্তু লোহার সিন্দুক। এই লোহার সিন্দুকে কি আছে আমি নিজেও জানি না,
কিন্তু তোমাদেরকে খুলে দেখাতে পারি। তাহলে কাছে চলে এসো। খুব ভারী কিন্তু এটা, পুরোটাই ফাঁকা এখন। মা ঠাকুমার কাছ থেকে শুনতাম যে লোহার সিন্ধুক এইরকম রাজবাড়িতে কিন্তু পাওয়া যেত। আজকে নিজের চোখে দেখলাম, তাই তোমাদেরকেও দেখালাম। এটি হলো সীতারামজিয়ার মন্দির, পুরোটাই বেলে পাথর দিয়ে তৈরি। শিলাবতী নদী দিয়ে নৌকা করে অযোধ্যা থেকে পাথর এনে এই মন্দিরটি নির্মাণ হয়েছিল। 1819 খ্রিস্টাব্দে রাজা মোহনলাল খান এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। তখনকার দিনে প্রায় খরচা হয়েছিল 1 লক্ষ টাকা, তখনকার মুদ্রায় 1 লক্ষ টাকা, ভাবতে পারছো? আর এই মন্দিরে প্রতিষ্ঠা হয়েছে রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন সহ আরও অন্যান্য ঠাকুরও আছেন এই মন্দিরের মধ্যে। এখন আমি প্রবেশ করলাম নাট মন্দিরে। তোমরা নিশ্চয়ই ভাবছো যে এটা আবার নাট মন্দির হতে পারে, কারণ চারিদিকে তো কিছুই নেই। ঠিকই ভাবছো তোমরা, এটাই ছিল কিন্তু তখনকার দিনে পুরনো নাট মন্দির। না আছে কোনো ছাদ, আর না আছে কোনো পাশাপাশি কোনো দেওয়াল বা প্রাচীর, শুধু পড়ে আছে ধ্বংসস্তূপ। কারণ এখানটা তোমরা দেখতে পাচ্ছ, এখানটা যে যতটুকু ছাদটা লেগে আছে সেটাও হয়তো কোনো না কোনো সময় নিচেই পড়বে। কথায় আছে, সময় কখনো কারোর জন্য থেমে থাকে না। এক সময়ের জৌলসে বয়ে নিয়ে চলা এই নাট মন্দিরটি আজ শূন্য বুকে নিজের অন্তিম সময়ের দিন গুনছে। আজ নেই তার জৌলস, রয়েছে কিছু হাড় পাঁজরের চিহ্ন মাত্র। চলে এলাম রাজবাড়ির মেন বিল্ডিংয়ের সামনে। দেখতে অপূর্ব সুন্দর লাগছিল। মোটা মোটা থাম, সূক্ষ্ম কারুকার্য, ইটালিয়ান স্টাইলে তৈরি বাড়িটি যেন আজ 600 বছর আগের সময়গুলির কল্পনার মাধ্যমে চোখের সামনে ভাসিয়ে তুলেছিল। এখন আমি দাঁড়িয়েছি নারাজল রাজবাড়ির একেবারে সামনে। এরপর যাবো কিন্তু নারাজল রাজবাড়ির অন্দরমহলে। আমার সঙ্গেই আসো। অন্দরমহলে আজ রাজা না থাকলেও রাজবাড়ির উত্তরাধিকারীরা বসবাস করেন, তাই সব জায়গায় প্রবেশ করার পারমিশন নেই। প্রায় 360 বিঘা জমির উপর এই রাজবাড়িটি বিস্তৃত। 250টি কক্ষ বিশিষ্ট রাজবাড়িটি তৈরি করার জন্য জয়পুর, লাহোর থেকে লোক আনা হয়েছিল। 1418 খ্রিস্টাব্দে জায়গাটি ছিল জঙ্গলে ঘেরা, আদিম জনবসতি ছিল। কথিত আছে রাজা উদয়নারায়ণ শিকারে এসে জঙ্গলে পথ হারিয়ে ফেলেছিলেন। জঙ্গলে ঘুরতে ঘুরতে অলৌকিক দৃশ্য দেখতে পান। দেখেন অদ্ভুত এক মায়াবী আলোয় একটি বক একটি বাজপাখিকে আক্রমণ করছে। ওই রাতে তিনি দেবী দুর্গার স্বপ্নাদেশ পান। ওই রাতে তিনি অনেক ধনসম্পদ সহ দেবী দুর্গার সোনার মূর্তিও লাভ করেন। ওই ধনসম্পদ দিয়েই এই রাজবাড়ি প্রতিষ্ঠিত হয় এবং দুর্গামূর্তি আজও এখানে পূজিত হয়। স্বাধীনতা আন্দোলনে এই বাড়ির সদস্যদের ভূমিকা ছিল অনস্বীকার্য। বিশেষ করে রাজা নরেন্দ্রলাল খান ও তার পুত্র দেবেন্দ্রলাল খান প্রত্যক্ষ ও পরোক্ষভাবে স্বাধীনতা আন্দোলনে যুক্ত ছিলেন। 1930 সালে 26শে জানুয়ারি দেবেন্দ্রলাল খান নারাজল রাজবাড়িতে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন। নরেন্দ্রলাল খানের সহযোগিতায় এই বাড়িতে গুপ্ত সমিতির বৈঠক চলত। বিপ্লবীরা নিয়মিত যাতায়াত করতেন। ক্ষুদিরাম বসুর বাবা এই বাড়িতেই তহসিলদার ছিলেন এবং শৈশব থেকে তার এই বাড়ির সাথে সম্পর্ক ছিল। বিপ্লবীদের সব ষড়যন্ত্রের সভা এখানেই সংঘটিত হতো, কিন্তু ওইসব কথাগুলি আজকের ভিডিওতে তুলে ধরতে পারলাম না। বিশেষ কিছু কাজের জন্য ওই দিন ওই দিকটা বন্ধ করা ছিল, তাই দুঃখিত। কিন্তু পরে অবশ্যই একবার এসে ওই কক্ষগুলি তোমাদের সামনে তুলে ধরব, এই আশা রাখছি। ভিডিওটির প্রথম পর্ব এখানেই শেষ করছি। দ্বিতীয় পর্বে রয়েছে রাজবাড়ির অন্দরমহল, পুরনো নারাজল কলেজ ও পুকুরের মাঝে তৈরি জলহরীর সঙ্গে অনেক ইতিহাস। তাই অবশ্যই চোখ রাখতে হবে ভিডিওটির দ্বিতীয় পর্বে।